আজকের দিনের জরুরি কিছু সংবাদপত্রের শিরোনাম নিয়ে চট করে জেনে নেওয়া যাক। দেখুন, আজকের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউ এজ, সমকাল, প্রথম আলো, ইত্তেফাক, মানবজমিন, দ্য ডেইলি স্টার, নয়া দিগন্ত আর বণিক বার্তা এই পত্রিকাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর এসেছে যা আপনার জেনে রাখা দরকার। প্রথমত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানাচ্ছে বাংলাদেশিদের জন্য ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়াটা নাকি এখন এভারেস্টে ওঠার চেয়েও কঠিন হয়ে গেছে ভাবা যায়। এমনকি সরকারি কর্মকর্তা বা ক্রিকেটার সৌম্য সরকারের মতো লোকেরাও সময়মতো ভিসা পাচ্ছেন না। দ্বিতীয়ত, দেশের ভেতরেও কিছু জরুরি ঘটনা আছে, যেমন নিউ এজ বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের পর 14 জন কর্মরত আর 1 জন অবসরোত্তর ছুটিতে থাকা সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে। তবে সমকালের খবর অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন আপাতত নতুন করে কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই আর ডিজিএফআই বিলুপ্তির গুজবটাও ঠিক না। এদিকে প্রথম আলো আর ইত্তেফাক জানাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা 17 অক্টোবর হচ্ছে, যেখানে বিএনপি জামায়াতসহ সব দলই নাম দিয়েছে, যদিও গণভোটের সময় নিয়ে একটু মতভেদ আছে। তৃতীয়ত, আরও কিছু খবর, যেমন মানবজমিন জানাচ্ছে পুলিশের বাধায় জাতীয় পার্টির একটা সমাবেশ পণ্ড হয়ে গেছে, সেখানে আবার টিয়ারশেল ছোড়াছুড়ি আর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে দ্য ডেইলি স্টার আর বণিক বার্তা গ্যাস সংকট নিয়ে বলছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে, যদিও খাতটা বেশ অবহেলিত। একে সাশ্রয়ী করতে সরকারি নীতি আর অবকাঠামো দরকার। আর আন্তর্জাতিক খবর, নয়া দিগন্ত জানাচ্ছে গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে অনেক লাশ উদ্ধার হচ্ছে আর প্রায় 2.5 লাখ মানুষ গাজা সিটিতে ফিরেও এসেছেন। তো এই ছিল আজকের পত্রিকাগুলোর মূল খবরগুলো, যা আপনাকে ভিসা সমস্যা, দেশের ভেতরের পরিস্থিতি, জ্বালানি চ্যালেঞ্জ আর আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়ে একটা স্পষ্ট ধারণা দেবে। আসুন আজকের আলোচনা শুরু করি। বাংলাদেশের কয়েকটি পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম দেখব আমরা। আজ শনিবার অক্টোবর 11, 2025। চেষ্টা করব খবরগুলোর একটু গভীরে যেতে, মূল ব্যাপারটা বুঝতে। হ্যাঁ, নিশ্চয়। প্রথমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনামটা বেশ মনোযোগ কাটছে। হাউ ইউএইজ ভিসা রিস্ট্রিকশনস হিট বাংলাদেশ লেবার মার্কেট, মানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা কিভাবে আমাদের শ্রমবাজারে প্রভাব ফেলছে। রিপোর্টে তো বলছে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা পাওয়া নাকি এখন এভারেস্টে ওঠার চেয়েও কঠিন। উদাহরণও দিয়েছে 27 সদস্যের একটা প্রতিনিধি দল, এমনকি ক্রিকেটার সৌম্য সরকারও নাকি সময়মতো ভিসা পাননি। এটা তো বেশ চিন্তার বিষয়। অবশ্যই চিন্তার বিষয়। দেখুন, এই ঘটনাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়। যখন সরকারি কর্মকর্তা বা পরিচিত খেলোয়াড়দেরও ভিসা পেতে এতটা সমস্যা হয়, তখন সাধারণ মানুষের ভোগান্তিটা কোন পর্যায়ে গেছে সেটা সহজেই বোঝা যায়। এটা কিন্তু শুধু ব্যক্তিবিশেষের সমস্যা না, এর সাথে আমাদের শ্রমবাজার, রেমিটেন্স, এই সব গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। ঠিক। এই নিষেধাজ্ঞা আসলে কতটা ব্যাপক বা এর কারণটাই বা কি, সেটা কি পরিষ্কার? দেখুন, কারণটা এখনও পুরোপুরি স্পষ্ট না, তবে এর প্রভাবটা যে বেশ গভীর হতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা নিয়ে উদ্বেগ থাকছেই। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। সেনাবাহিনী আর কিছু আইনি বিষয়। নিউ এজ শিরোনাম করেছে 14 সার্ভিং অফিসার্স টেকেন ইনটু কাস্টাডি, বাংলাদেশ আর্মি। আবার একই দিনে সমকালের প্রথম পাতার খবর, প্রেস সেক্রেটারি বললেন সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই। এই দুটো খবর একসাথে কিভাবে মেলানো যায়? এখানে আসলে দুটো আলাদা কিন্তু সম্পর্কিত বিষয় আছে। প্রথমত, সেনাবাহিনী কিন্তু আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে যে 14 জন কর্মরত আর 1 জন অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের ভিত্তিতে গুম আর জুলাই মাসের হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ। এটা একটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া চলছে। আচ্ছা। আর দ্বিতীয় ব্যাপারটা হলো সরকারের দিক থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যা বলেছেন সেটা আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু গুজব, যেমন আরও অনেককে গ্রেফতার করা হবে বা ডিজিএফআই বিলুপ্ত হবে। এই ধরনের গুজব নাকচ করার একটা চেষ্টা। তার মানে একদিকে একটা নির্দিষ্ট তদন্ত বা আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু অন্যদিকে ব্যাপক কোনো ধরপাকড়ের পরিকল্পনা নেই, এটাই কি সরকারের অবস্থান? আপাতত তেমনই মনে হচ্ছে। প্রেস সচিবের কথায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বেশ,
এবার একটু রাজনৈতিক খবরের দিকে তাকাই। প্রথম আলো বলছে জুলাই সনদ স্বাক্ষর 2 দিন পেছালো, 15 অক্টোবরের বদলে 17 অক্টোবর শুক্রবার হবে। আবার ইত্তেফাক জানাচ্ছে জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এদের নামও আছে। হ্যাঁ, নাম দেওয়ার খবরটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কিন্তু আছে, সংবিধান সম্পর্কিত বিষয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নাকি মতবিরোধও আছে। হ্যাঁ, মতবিরোধ তো কিছু থাকবেই, বিশেষ করে গণভোটের সময় নিয়ে একটা কথা শোনা যাচ্ছে। এর মধ্যে আবার মানবজমিনের প্রথম পাতায় খবর, পুলিশি বাধায় জাপার সমাবেশ পণ্ড। কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশে নাকি টিয়ারশেল, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তো এইসব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? একদিকে সনদের জন্য নাম দেওয়া, আবার রাজপথের সংঘাত। দেখুন, এটাই হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটা চিত্র। জুলাই সনদে স্বাক্ষর পেছানো বা সব দলের নাম দেওয়া, এগুলো কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, মানে একটা সমঝোতার চেষ্টা বা আলোচনা চলছে। কিন্তু একই সময়ে জাতীয় পার্টির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হওয়া, এটা দেখাচ্ছে যে রাজনৈতিক উত্তেজনা বা সংঘাতের আবহাওয়াটাও বেশ জোরালো। এই দুটো স্রোতই পাশাপাশি চলছে, একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে রাজপথে উত্তেজনা। এই টানাপোড়নটাই হয়তো সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। বেশ জটিল পরিস্থিতি। আচ্ছা, এবার একটু জ্বালানি খাতের দিকে নজর দিই। দ্য ডেইলি স্টার বলছে সম্ভাবনা থাকলেও অবহেলিত এলপিজি খাত। ইংরেজিতে বলছে নিগলেক্টেড এলপিজি সেক্টর হোল্ডস প্রমিস। হ্যাঁ, এলপিজি নিয়ে কথা হচ্ছে বেশ। আবার বণিক বার্তার প্রধান শিরোনামও এলপিজি নিয়ে। এলপিজিকে সাশ্রয়ী করতে হলে সরকারি নীতি সমর্থনের পাশাপাশি গড়ে তুলতে হবে অবকাঠামো। দুটো পত্রিকাই একটা পলিসি কনক্লেভের খবর ছেপেছে। এলপিজির সম্ভাবনা কি আসলেই এতটা? অবশ্যই। দেখুন, আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট তো বাড়ছেই। এলএনজি আমদানিও সবসময় সহজ বা সাশ্রয়ী নয়। এই পরিস্থিতিতে এলপিজি কিন্তু একটা দারুণ বিকল্প হতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই খাতটা কিন্তু সরকারি ভর্তুকি ছাড়াই অনেকটা এগিয়েছে। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে পরিশুদ্ধ জ্বালানি হিসাবে ইন্ডাস্ট্রিগুলোতে এর ব্যবহার গত কয়েক বছরে প্রায় 15% বেড়েছে। ও, কিন্তু এর পুরো পোটেনশিয়াল কাজে লাগাতে হলে, এটাকে আরও সাশ্রয়ী আর সহজলভ্য করতে হলে দুটো জিনিস দরকার। 1, সরকারের নীতি সহায়তা, 2, ভালো অবকাঠামো। কনক্লেভে এই কথাগুলোই উঠে এসেছে। তার মানে পলিসি সাপোর্ট আর ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক হলে এলপিজি আসলেই একটা বড় ভূমিকা রাখতে পারে। একদম। এটা শুধু জ্বালানি নয়, অর্থনীতির জন্যও জরুরি। ঠিক। সবশেষে আন্তর্জাতিক খবর। নয়া দিগন্তের প্রধান শিরোনামটা খুব মর্মান্তিক। গাজার ধ্বংসস্তূপে লাশের সারি। উফ, হ্যাঁ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নাকি ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। মানুষজন গাজা সিটিতে ফিরতে শুরু করেছে। কিন্তু কোথায় ফিরবে? সেটাই। গত শুক্র আর শনিবারেই নাকি বিভিন্ন হাসপাতালে 155টা লাশ আনা হয়েছে। এর মধ্যে 135টাই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা। এই যুদ্ধবিরতির ফলে যা হচ্ছে, গাজার মানবিক সংকটের ভয়াবহতা, ধ্বংসের পরিমাণ, প্রাণহানি, এই চিত্রটা আরও স্পষ্ট হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে যে হারে লাশ বেরোচ্ছে, এটা ভাবা যায় না। আর মানুষ যে বাড়ি ভিড়ছে, সেটা আসলে জীবনের টান। কিন্তু তাদের ফেরার মতো জায়গা কি আছে? বেশিরভাগই তো ধ্বংসস্তূপ। এটা একটা দীর্ঘমেয়াদী, বিশাল মানবিক সংকট। পুনর্গঠনের চ্যালেঞ্জটা যে কি অংশমহামে, তা ভাবলে শিউরে উঠতে হয়। তাহলে আজকের এই আলোচনার সারসংক্ষেপ করলে দেখা যাচ্ছে, দেশের ভেতরে যেমন ভিসার সংকট, সেনাবাহিনীর পদক্ষেপ, রাজনৈতিক টানাপোড়েন আর সনদের অগ্রগতি নিয়ে খবর আছে, পরিস্থিতি, এই সব কিছু আজকের পত্রিকার পাতায় উঠে এসেছে। হ্যাঁ, এবং এই খবরগুলো যদি একটু পাশাপাশি রেখে দেখি, তাহলে বোঝা যায় যে দেশের ভেতরের অর্থনৈতিক চাপ, যেমন ভিসা, জ্বালানি, রাজনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনী, সনদ, সমাবেশ আর বাইরের বিশ্বের ঘটনা যেমন গাজা, এগুলো কিন্তু আসলে বিচ্ছিন্ন নয়, একটা আরেকটার উপর প্রভাব ফেলে। ঠিক। আজকের দিনের এই কয়েকটা শিরোনামই মনে করিয়ে দেয়, ঘটনাগুলো যতই স্থানীয় বা আন্তর্জাতিক মনে হোক না কেন, এগুলো আসলে একটা বড় জটিল সিস্টেমের অংশ। হয়তো আমাদের সবারই ভাবা দরকার, এই যে এতগুলো সংকট একসাথে, এর মধ্যে স্থিতিশীলতার পথটা ঠিক কোথায়? কোন পথে এগোলে একটা দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে?